হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, সকাল এখন 6টা। ঘুম থেকে উঠেছি ওই 4:50 ওইরকম সময় করে। উঠে পড়ে ব্রাশ করার পর আমার ভিডিও এডিটের কাজকর্ম কিছুটা কমপ্লিট করে রেখেছি। এখন ওই 6টা মতো বাজে। এই সময় ভিডিওর কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, আর একটুখানি বাকি আছে, ওটা পরে করে নিলেও হবে। তো এই যে দেখুন, এখন যাব ওই বাড়িতে চা করতে। বহুদিন পর আবার আমার সেই পুরনো রুটিন সকালবেলা উঠে চা করতে যাওয়া। আমার সাথে সাথে আপনারাও নিশ্চয়ই এই কাজটিকে মিস করছিলেন। ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিয়েছিলাম। এটা আমার বরাবরের অভ্যাস, যখনই উঠবো তখনই ব্রাশ করব। তো ভোরবেলাতেই তো ব্রাশ করা হয়ে গেছে, ভাবলাম যাই ওই বাড়ি থেকে বালতি ঘটিগুলো নিয়ে আসি। তবে দেখছি মা নিয়ে আসছে। ভালোই হয়েছে, আমাকে আর যেতে হলো না। বাসন মাজা সাবান দিয়ে বালতি ঘটি সমস্তটাই ভালো মতো মেজে নিয়েছি। এরপরে এই যে এক বালতি জল ভর্তি করে নিচ্ছি। গতকাল রাত্রে ওই 10:30 11টার সময় করে ঘুমিয়েছিলাম, তবুও জানেন 2বার ঘুম ভেঙেছে। শুধু মনে হচ্ছে এলার্মটা আবার বাজেনি নাকি, দেরি হয়ে গেল নাকি উঠতে। তো এই হয় জানেন তো, প্রথম যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি 2 দিন এরকমই হয়। কারণ বাবার বাড়িতে নিশ্চিন্তে ঘুমাই তো, আর এখানে একটা টেনশন থাকে যে সকালে উঠতে হবে। তো এই করে আর কি, একটু টেনশনের মধ্যে ঘুমোলে ওরকমটাই হয়ে যায়, বারবার ঘুম ভেঙে যায়। যাই হোক, এক বালতি জল ভর্তি করে নিয়েছি। চলুন এরপর ওই ধারের বাড়িতে চা মুড়িটা কমপ্লিট করে নিই। চা মুড়ি হয়ে গেছে, আর তার সাথে এই যে মুড়ি খাবারের জন্য বানিয়ে নিয়েছি পেঁয়াজি। যেহেতু ভাই মুড়ি খেয়ে যাবে, তো একেবারে ভাবলাম বানিয়েই নিই। এই যে গরম গরম পেঁয়াজি। ভাইকে ডেকে এলাম, ঘুমাচ্ছেও এখনও। উঠুক ঘুম থেকে, তারপর মুড়ি দিয়ে দেবো। আমি একটা খেলাম, বেশ ভালো লাগছে জানেন। চলুন এটা ঢাকা দেওয়া থাক। মা ওদিকে এঁঠো বাসনপত্রগুলো ধোয়া মাজা করছি, আমি তো তখন এধারে ঘরটা ঝাড় দিয়ে নিই। ভাইকে খাওয়া দাওয়া করিয়ে বাড়ি পাঠাবো, তারপরে আমি আমার ক্লিনিংয়ের কাজে হাত দেবো। আজ ঘর দোয়ার একটু ঝাড়ামোছা করতে হবে। আপনারা সকলেই জানেন, আমি বাবার বাড়ি থেকে যখনই আসি একটু আমার রুমটা ডিপ ক্লিন করি, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যায়। ওই বাড়িতে গিয়ে ভাইকে ডেকে দিয়ে এলাম। ভাই ব্রাশ করুক, ফ্রেশ হোক, ততক্ষণ আমি ভাবলাম এই ধারে ঘরটা ঝাড় দিয়ে দিই। সুব্রত বাড়িতে থাকলে আজ হয়তো ভাইকে আর যেতে দিত না, তবে ও যেহেতু বাড়িতে নেই, ভাই একা একা কী করবে বলুন তো। আর এখন যা রোদ গরম পড়েছে, শুধু শুধু দেরি করেও তো লাভ নেই, এত রোদ্দুরে যেতেও কষ্ট হবে। ভাবলাম গরম গরম কটা বেগুনি বানিয়ে দেবো। তবে জানেন তো, এখন আমাদের মাঠে সেরকম বেগুন হচ্ছে না, যদিও আছে 2-1টা, তবে মাঠ এত সকালে কেই বা যাবে। সে কারণে মা বললো তাহলে পেঁয়াজি বানিয়ে দাও। মা পেঁয়াজগুলো কেটে ছাড়িয়ে ধুয়ে দিল, আমি চা নামিয়ে পেঁয়াজি কটা ভেজে দিলাম। ভাই সকাল সকাল যাবে বলে আমি তাড়াতাড়ি এই মুড়ি খাবারটা বানিয়ে নিলাম, নয়তো একটু দেরিতে বানালেও হতো। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এই যে বারান্দাটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। চা করার সময় বসার জন্য আমার একটা আলাদা আসন থাকে, যেটাতে পেঁয়াজ রসুন ঠেকানো নেই, তবে আজ পেঁয়াজি ভাজতে ভাজতে পেঁয়াজ ঠেকে গেছে। তো আসনটা সমেত ওই বাড়িতে নিয়ে এলাম, মা ওটা পুকুরে ধুয়ে নিয়ে আসবেন। ভাই উঠে গেছে, ওদিকে ভাইয়ের ব্রাশ করাও হয়ে গেছে। ভাবলাম ভাইকে দিয়েই এই প্রধান কাজটা সেরে ফেলি। এই যে গাছ দুটিকে বসানো, যে জায়গায় বসাবো সেই জায়গাটা একটু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমাদের লাউ মাছাটা দেখতেই পাচ্ছেন, এখন পাতাগুলো একদম মরে গেছে। মাঠের কাজকর্ম তো একটু বেশিই রয়েছে, যখন কাজটা একটু কমে যাবে বাবাকে বলবো একদিন সময় করে এই পাতাগুলো ফেলে দিতে। তুলসী গাছের এই যে ডান পাশটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। ভাইকে বললাম তুই এরপর গাছ দুটো বসিয়ে দে। এই যে এক বালতি জল আর এই ছোট্ট মতো পাশুনিটা দিলাম, এটাই করে মাটিটা একটু কুড়ে নেবে। এই পাশটাতে জল দেওয়া হয় বলে মাটিটা বেশ ভুরভুরে রয়েছে, খুব বেশি সময় লাগলো না মাটিটা কুড়তে। যাই হোক, এদিকটাতে বসানো হচ্ছে চাপটগর গাছগুলো। যদি গাছগুলো লেগে যায়, এই গাছগুলো তো খুব বড় বড় হয়, আর সে কারণেই তুলসী গাছের ব্যাক সাইডে আমাদের যে একটুখানি জায়গা পড়ে আছে, ওখানেই গাছ দুটি লাগানো হলো। ওখানে বড় বড় হলেও সেরকম অসুবিধা নেই। আর এই যে রজনীগন্ধার যে দুটো পুয়া এনেছিল, সেগুলো ঘরে ঢুকতেই ডান পাশে, মানে তুলসী গাছের বাঁ পাশটাতে বসানো হলো। গাছ দুটো বসিয়ে দেওয়ার পর ভাইকে বললাম চলে চল আমার সাথে, একেবারে চা মুড়ি খেয়ে নিবি। তো ভাই ওই ধারের বাড়ি গেছিল, এই সময় চা মুড়ি ভাইয়ের খাওয়া হয়ে গেছে। বাড়ি যাবে, বললাম ঠাকুমাকে একবার বলে আয় যে আসছি। সাবধানে যাবে বুঝলে, আর গিয়ে পরে ফোন করবি একবার। না, ঠান্ডা লাগাবো। ভাইকে বললাম পৌঁছে একটা ফোন করিস,
ও যাবার সাথে সাথেই আমি এই যে আমার কাজে লেগে পড়েছি। সকালের বাসি কাজ সবই কমপ্লিট। ঠাকুমাকে বললাম সবজি কটা কেটে দিতে। এমনিতে আমি না থাকলে ঠাকুমাই কাটে, তো ঠাকুমাকে আগে থাকতে বলে দিলাম যে আমি আজকে একটা এক্সট্রা কাজ করব, আপনি কেটে দেবেন। আজ আর রান্নাবান্নার ওই ধারে হয়তো আমার যাওয়া হবে না। এমনিতেই এই কাজকর্ম করতে করতে জানি না কখন আমি এগুলো শেষ করতে পারবো। এই তো সবে শুরু করলাম। প্রথমত সমস্ত জিনিসপত্র মানে মেঝেতে যা যা জিনিসপত্র ছিল সব কিছুই বের করে নিলাম। ওই যে বালিশ কাঁথা খাটের ওপরে ছিল, আর এই সমস্ত জিনিসগুলো খাটের তলায় ছিল, আর কয়েকটা আলমারির ওপরে ছিল, ওগুলো সব বের করে দিয়েছি। আর এই যে ফ্রিজের ওপরেও আমার কয়েকটা জিনিসপত্র থাকে, সেগুলোও বের করে নিচ্ছি। প্রচণ্ড ধুলো বসেছে জানেন, প্রত্যেকটা জিনিসে মানে এত ধুলো যে আপনি তাকালেই মনে হবে যে না না তাকাবো না ওদিকে, এত ধুলো। তো ওই ফ্রিজের ওপরে যত জিনিসপত্র ছিল সেগুলো বের করে নিয়েছি। আর আয়নাটার ওপরে যে ফুলগুলো ছিল সেগুলো ভাবছি একটু ধুয়ে দেবো, তো ওটাও বের করে রাখলাম। ফ্রিজের কভারটাও আজ ধোবো, নতুন থেকে কেনার পরে এই নিয়ে 2বার ধোয়া হবে। ওটা খুব বেশি ধুই না জানেন তো, কারণ ওটা কাগজ তো যদি ছিঁড়ে যায় সে কারণে খুব বেশি ধুতে সাহস পায় না। যাই হোক, বাইরে ওগুলো রেখে দিয়ে এলাম। পরিষ্কার পরিচ্ছন্নর কাজটা শুরু করলে চারিপাশটা অপরিষ্কারই দেখতে পাই। সত্যি বলতে ভাবি যে একটুকু করব, তবে না, পুরোটাই আমাকে ডিপ ক্লিন করতে হবে। আমার রুমের এই যে তাকটা রয়েছে এটাতে প্রচুর জিনিসপত্র আছে জানেন। এই যে বস্তাগুলি দেখছেন এগুলোতে বালিশ রাখা আছে, তো সেই সমস্ত জিনিসগুলো নামিয়ে নামিয়ে ঝেড়ে নিচ্ছি। আর জানেন তো এটার যে পর্দাটা দেওয়া রয়েছে এই পর্দাটাও ধুলো হয়েছে বেশ। তবে কি জানেন তো, এটা আমার সাধ্যের মধ্যে নেই যে পর্দাটা খুলে কেচে ধুয়ে আবার আমি পরাতে পারবো। এটার জন্য তাহলে আমাকে কাকুর সাহায্য নিতে হবে, আর কাকু এত সবে রেগে যাবে, বলবে না না এত সব গরমে হবে না। তো সে কারণে ওটা আর খুলতে সাহস পেলাম না, ওটা ওরকমই থাক। একটু ঝাঁটা দিয়ে ভালো মতো ঝেড়ে নিচ্ছিলাম। এই সময় মায়ের স্নান হয়ে গেছে, তো মাকে বললাম মা ও পাশে যে ঠাকুরের জিনিসপত্রগুলো আছে ওগুলো নামিয়ে নিন, বাসি কাপড়ে আমি আর হাত দেবো না। তো মা ওগুলো নামিয়ে কাকুর ঘরটাতে রেখেছে। আমি এই সমস্ত ঝাড়ামোছা করার পর যখন স্নান করব তখন ওই জিনিসগুলো নিয়ে আবার জায়গা মতো রেখে দেবো। অনেকক্ষণ কষ্ট করার পর এই যে সব কিছু নামিয়ে গুছিয়ে আবার তুলে রাখলাম। এরপর এপাশের দেওয়ালের ওপরটা দেখতে বেশ ভালো লাগছে। যাই হোক, এখনও অনেকটা বাকি। এই যে এপাশগুলোতে অল্প অল্প ঝুল হয়েছে সেগুলো ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব। মা একটা ঝুল ঝাড়ু কিনেছে, তবে ওই ঝুল ঝাড়ুটা দিয়ে সেরকম ঝাড়া হবে না, এখানে খুব বেশি তো ঝুল নেই, সে কারণে ওই ঝাড়ুটা আর বের করলাম না। এই যে ঘর ঝাড় দেওয়া ঝাড়ুটা, ওটাতে করেই ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। দেওয়ালে যে 2-1টা শোপিস রয়েছে সেগুলো একটু কাপড় দিয়ে মুছে দিচ্ছি, তাহলে ওটার ধুলোটাও কমে যাবে। আর এই যে রাধাকৃষ্ণর মূর্তিটা, এটা একবার না দেখাতে বর্ষাকালে ব্যাক সাইডটা ভীষণ পরিমাণে ভিজে গেছিলো, জল শোধ করছিল বলে এমনটা হয়েছিল। তখন থেকে আমি যতবার এটা ক্লিন করি আমি কিন্তু পুরোটাই খুলে দেখি যে ব্যাক সাইডে কোনো কিছু অসুবিধা হয়েছে কি না, আর তারপর আবার ঝেড়ে মুছে রাখি। যাই হোক, ওদিকটাও ভালো মতো মোছা হয়েছে। এই যে এপাশের কোণাটাতেই একটুখানি ঝুলটা বেশি চোখে লাগছে, ক্যামেরাতেও বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। তো সেগুলো এই যে ঝাঁটাটা দিয়ে ভালো মতো ঝেড়ে নিলাম। চারিপাশটা একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন রুমের মধ্যে থাকতেও বেশ ভালো লাগে। আমাদের ঘর বাড়ি যখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘরের মানুষের মনটাও যেন ভালো থাকে। তবে চারিপাশটা যখনই অপরিষ্কার ধুলো ময়লায় ভর্তি থাকে তখন যেন মনটা আপনা আপনি খারাপ হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি আমার রুমটা অন্তত একটু ক্লিন রাখার। সারাটা দিন সংসারের কাজকর্ম করার পর এই জায়গাটাতেই তো একটুখানি বিশ্রাম নিই, তাই না? এই অবধি ক্লিনিংয়ের কাজ থাক, মা ওদিকে চলে গেছে খাবার খেতে, আমাকে ডেকে গেল, তো আমিও খাবারটা খেয়ে আসি। আর ঘামে কি একাকার, বাপরে বাপ। বাকি কাজকর্ম পরে করবো, আগে খাবারটা খেয়ে আসি চলুন। যেদিন থেকে আমার খাটটা এপাশে ঘোরানো হয়েছে সেদিন থেকে এই জানালাগুলো খোলাই বন্ধ হয়ে গেছে, আর এরই মধ্যে উই পোকা আমার জানালাতে বাসা করে ফেলেছে। সেগুলোই একটু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর ধুলোর তো অন্ত নেই, যেটা আপনারা দেখে বুঝতেই পারছেন, এত পরিমাণে ধুলো বসেছে জানালাতে কি বলবো। এই নিচের জানালাটা তো খুলতেই পারছি না, কারণ খাটটাতে লেগে যাচ্ছে। মানে কি বলবো, ঘরটা যখন একটু সুন্দর লাগছে খাটটা সরিয়ে দিয়ে, সে জায়গাতে আবার এই জানালাগুলো খোলা যাচ্ছে না। ওই জন্যই বলে প্রথম থেকে সব কিছু পয়েন্ট করে করতে হয়, তাহলে এই অসুবিধায় আর পড়তে হয় না। এই যে এপাশে মানে খাটের ওপর পাশে যে একটা জানালা আছে, সেই জানালার নিচের পাল্লাগুলো বেশ ভালো মতোই খোলা যায়। এই পাল্লার নিচেটাতে ভীষণ কালি বসেছিল জানেন, কালকে রাত্রেই মনে হচ্ছিল মুছে ফেলি, তবে ভাবলাম না, একেবারেই সব কিছু করবো। 4টে দেওয়ালই মোটামুটি ঝাড়া হয়ে গেছে। এরপর দেখুন বিছানার ওপরের কাঁথাগুলো বাইরে রেখে এলাম। এই যে খাটে আমাদের গদিটা পাতা আছে, এটা একটু ঘুরিয়ে নেব আজকে। আসলে কি জানেন তো, অনেক দিন ধরে এক পাশে শোয়া হচ্ছে, তো ও পাশটা না কেমন ঢুকে ঢুকে গেছে,
মা বলে যে কেমন খাল হয়ে গেছে, আমার শুতে খুব অসুবিধা হয়। ভাবলাম গদিটা তাহলে একটু ঘুরিয়ে নিই, তাহলে হয়তো খালটা আর লাগবে না। আবার যতদিন যাই যাবে, তারপর খাল হলেও তো আর কিছু করার নেই। মোটামুটি ঝাড়া কমপ্লিট, তবে ফার্নিচারগুলো এখনো পর্যন্ত মোছা হয়নি। ওগুলো মোছার আগে ভাবছি এই মেঝেটা একটু ঝাড় দিয়ে দিই। দেওয়ালের ঝুলগুলো ঝাড়ার পর এই যে দেখতেই পাচ্ছেন মেঝেটা কত পরিমাণে নোংরা হয়েছে। কাকিমা কিন্তু সকালবেলা এই রুমটা একবার মুছেছে, তার সত্ত্বেও এত নোংরা। মানে খাটের তলাটা না ওরা ঝাড় দেয় না, আর সে কারণে খাটের তলার নোংরাগুলো ওখানেই রয়ে গেছে। আমি যখন ঝাড় দিই সব কিছুই একটু ঝাঁটাটা বুলিয়ে নিই, কারণ খাটের তলাতে ঝাঁট না দিলে না আপনা আপনি ঝুল হয়ে যায় জানেন। আর এই লম্বা ঝাঁটাতে তার উপর আমার তো লম্বা লম্বা হাত, আমি একটু ঝাঁটা বুলিয়ে দিলেই পুরো খাটের তলাটা পরিষ্কার হয়ে যায়। আজও সেরকম এক পাশ থেকেই পুরো খাটের তলাটা ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি, সমস্ত নোংরাগুলো বের করে নিয়েছি। আর এই যে আলমারির তলাটাও ঝাড় দিয়ে নিলাম, কেমন তুলো তুলো ঝুল হয়ে গেছে দেখছেন। এগুলো সমস্তটাই এরপর ঝাড় দিয়ে দিয়ে বের করব। ভাবা যায় এই একটা রুমে এত পরিমাণে ধুলো নোংরা বের হয়েছে। অবশ্য দেওয়ালগুলোও ঝেড়েছি, সে কারণে ওই ঝুলগুলোও বেরিয়েছে। চলুন এগুলো সমস্তটাই এরপর এখানে জড়ো করে কুড়িয়ে নিই। ওহ, এই সময় আমার মনে হচ্ছে যদি কাজটা আরেকজন এগিয়ে দিত তাহলে খুব ভালো হতো। মানে এত বিরক্তিকর লাগছে না গরমের মধ্যে। আর এই যে আমার হাত থেকে জিনিস পড়া অভ্যাস, যতই সাবধানে কাজকর্ম করব ভাবছি ততই তাড়াহুড়োতে এই যে জিনিসপত্র পড়ে যাচ্ছে। যাই হোক, আমার রুমে এই যে একটা দেওয়াল আলমারি আছে, ওই আলমারিটাতে যত জিনিসপত্র ছিল সেগুলো সমস্তটাই বের করলাম। এই যে আরও একটা সর্বনাশ হলো, গ্লিসারিন তেলটা প্রায় অর্ধেকটা পড়ে গেল। কি আর করবো, ভিজে কাপড় দিয়ে একবার, শুকনো কাপড় দিয়ে একবার মুছে নিলাম। এই যে এক বালতি মতো জল নিয়ে এসেছি, এরপর তাকগুলোকেও একটুখানি মুছে নেব। জলটাতে একটা শ্যাম্পু দিয়ে দিলাম। এই শ্যাম্পু গোলা জলটাতেই এখন দেওয়াল আলমারির তাকগুলো আর মেঝেটা ভালো মতো মুছে নেব। আমার এই দেওয়াল আলমারিতে মোট 4টে তাক আছে, তার মধ্যে 3টে তাকে আমার এই টুকিটাকি জিনিসপত্র থাকে, আর একটা তাকে আমার ঠাকুরের বাসস্থান করেছি, এই যে দেখতেই পাচ্ছেন। ওটাতে এখন আর হাত দেব না, স্নানের পরে ওই তাকটা ভালো মতো মুছে নেব। এখন শুধুমাত্র এই 3টে তাক ভালো মতো মুছে আবার গুছিয়ে রাখবো। সব থেকে সময় সাপেক্ষর কাজ হলো এই তাকটা টুকটাক করে গুছিয়ে রাখা, কারণ সব জিনিসপত্রই মুছে মুছে রাখতে হবে। এইটা এক নিমেষেই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, কারণ এতটা সময় ধরে ওই কাজটা দেখানোটা সম্ভব নয়। ওটা করতে করতে জানেন আমার মনটাও ক্লান্ত হয়ে গেছে, বলছে থাক আর করতে হয় না কিছু। কিন্তু এখনও পর্যন্ত একটুখানি কাজ বাকি রয়েছে, ওটা করে দিয়েই যাই। এই যে ফ্রিজের ওপরে কত ধুলো বসেছে দেখতেই পাচ্ছেন। এতদিন ছিলাম না, সে ধুলো তো আছেই, তার ওপর দিকটা ঝেড়েছি, ওই ধুলোও পড়ে জমেছে, তো ওগুলোও মুছে দিলাম। এখন আর ফ্রিজটা চালানো হয় না। সত্যি বলতে আমাদের সব গৃহস্থ পরিবারে খাবার দাবার সেরকম বাড়েও না যেটা ফ্রিজে রাখতে হয়, আর টাটকা খাবার সবসময় আনে আর খেয়ে নেয়। এতে করে ফ্রিজটা খুব বেশি চালানো হয় না, এটা একটা শো পিসের মতোই রয়েছে আমার রুমে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আইসক্রিম আরে বানিয়ে খাওয়া হয়, এই গ্রীষ্মের দিনে এই কাজটি করা হয়। তো এখন আপাতত বন্ধই রয়েছে। যাই হোক, ফ্রিজটা ভালো মতো মুছে নিয়েছি, একবার একটা কাপড় দিয়ে ধুলোগুলো ঝেড়ে নিয়েছি, তারপর কলিং দিয়ে আরেকটা কাপড় দিয়ে এই যে মুছে নিলাম। আয়নাটাও একটুখানি মুছে নিলাম। এই যে আয়নাতে আমি কয়েকটা কাগজের ফুল বানিয়ে পরে লাগিয়েছিলাম, বহুদিন ধরে এই ফুলগুলো লাগানো আছে, তো এখন কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে, রেড থেকে অরেঞ্জ হয়ে গেছে। ওই ফুলগুলোই খুলে গেছিলো দুটো, সেই দুটো লাগিয়ে দিলাম। তারপর আমার বেশ কিছু কাচাকুচি বেরিয়েছিল, সেগুলো সমস্তটাই কাচা ধোয়া করেছি। এক বালতি নিচেতে মেলেছি, আর এক বালতি নিয়ে চলে এলাম ছাদে। ছাদের এই যে লম্বা তারাটা আছে এটাতেই সব কটাই মেলে দেব। আর বিছানার চাদরটা কাচা ধোয়া করেছি, ওটা এই দেওয়ালটার দিকে মেলে দেব। এখন প্রায় দুপুর 1টা মতো বাজে, এই সময় আমার কাচা ধোয়া হয়েছে, আমি সব কিছুই মেলছি। এতটাই পরিমাণে রোদ্দুর উঠেছে যে কি বলবো আপনাদের, মানে আমার শরীরটা পুরো পুড়ে যাচ্ছে, এতটাই রোদ্দুর উঠেছে। খুব জোর 5 থেকে 10 মিনিট হবে আমি এই জামা কাপড়গুলো নিকড়ে নিকড়ে মেলেছি। আর এরই মধ্যে আমার মানে এতটাই গরম লাগছিল কি বলবো, মনে হচ্ছিল আমার হার্টবিটটাও যেন জোরে জোরে চলছে। সত্যি বলতে ছাদে এসে জামা কাপড় মেলার একদমই ইচ্ছা ছিল না, তবে নিচের তারাটা ভর্তি হয়ে যাওয়াতেই এখানে এসে মিলতে হলো। জামা কাপড় মেলে আসার পর স্নান করে নিয়েছি, এখন ওই 1:40-45 মতো বাজে। স্নান হলো, তারপর জব করলাম। মা বলল আর বসতে হবে না, চলো খাওয়া দাওয়া করে নেবে। এতটাই ঠাঠা রোদ্দুর যে কি বলবো, ওই বাড়ি থেকে এই বাড়ি আসতেও যেন গাটা জ্বালা পোড়া করছে। যাই হোক, এই বাড়িতে এলাম। আজ দুপুরে সেরকম রান্নাবান্না হয়নি, ভাজাভুজি হয়েছিল বেশি। এই যে কিন্দুরি ভাজা, উচ্ছে ভাজা, আর ছোটো মাছের টক আর ডাল। খাওয়া দাওয়ার পর দুপুরের বাসনপত্র আজ আর আমি মাজা ধোয়া করিনি, মাকে বললাম মাজা ধোয়া করে নিতে।
আমি সোজা এই বাড়িতে এসে একটুক্ষণ ফ্যানের তলায় বসেছিলাম। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল আর গরমও লাগছিল ভীষণ পরিমাণে, সে কারণে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এখন ওই 4:30 মতো বাজে। এই সময় ভাবলাম না, এই অর্ধেক কাজটা এখন সম্পূর্ণ করে ফেলি। বিছনাটা পাতিনি, তার আগেই এই বিছনাটাতেই শুয়েছিলাম। এখন এই যে বিছনাটা পেতে নিচ্ছি, এই যে লাল কালারের বিছানার চাদরটাই পেতে নিচ্ছি। এটা তো নতুন কেনা হয়েছে, আপনারা জানেনই। চাদরটা যখন বিছানার গায়ে জড়িয়ে দেওয়া হয়, পুরো ঘরের সৌন্দর্যটাই যেন পাল্টে যায়, এতটাই ভালো লাগে। আর এই যে বালিশের কভারগুলো আগেই পরিয়ে নিয়েছিলাম, সেই বালিশগুলোই এখন সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছি। মাঝে মাঝে মনে হয় জানেন, বালিশগুলো যদি এইরকমই থাকতো, বিছানাটা যদি একদম টান টান এইরকমই থাকতো। যাই হোক, আমার বিছানার নতুন সদস্য। এটাকে কোথায় রাখবো বুঝতেই পারছিলাম না, ভাবলাম এক পাশেই রাখি, দেখতে হয়তো ভালো লাগবে। খুব একটা খারাপ লাগছে না, তবে ওকে একটু একা একা লাগছে। আর 2-3টে ওরকম বালিশ এনে রাখলে হয়তো ভালো লাগবে। যাই হোক, শীত গ্রীষ্ম যে সময়ই হোক না কেন, এই ভোরের দিকে আমার একটু বেশি ঠান্ডা লাগে, সে কারণে একটা কাঁথা রেখেছি, দরকার পড়লে এটা নিয়ে নেব। বিছানাটা সুন্দর করে গোছানো হয়েছে। ঘরের এই যে ফার্নিচারগুলো থাকে, এগুলোকেও সাজিয়ে গুছিয়ে রাখা যায়। এই যে দেখুন না, এই আয়নাটাতে আমি আর্টিফিশিয়াল এই যে লিপসগুলো পরিয়ে রাখি বলে আজ খুলে নিয়েছি, কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আবার এই যে পরিয়ে দিলাম, এরপর সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে জায়গাটা ভরাট ভরাট হয়েছে। আজ গরমে সারাটা দিন আমার প্রাণ যায় যায় অবস্থা। এইসব ক্লিনিংয়ের কাজকর্ম দয়া করে আপনারা এই গরমের মধ্যে কেউ করবেন না। আজকে আমি এটা শুরু করে এতটাই ফেঁসে গেছি যে কি বলবো, মানে সব কিছু সুন্দর করে গুছিয়ে না রেখেও উপায় নেই। অবশ্য ধুলোও হয়েছিল খুব, জানেন, দেখতেও কেমনই যেন লাগছিল। নিজেরই একটা মানসিক শান্তির অভাব মনে হচ্ছিল রুমটার মধ্যে, সে কারণে কষ্ট করে হলেও করে নিয়েছি। যাই হোক, এটুকু হয়ে গেলেই আমার শান্তি। আর আজ যেদিন আমি ভয়েস ওভার দিচ্ছি, সেদিন তো আমার গরমের কোনো ঠিকানা নেই। মানে এই বিভৎস গরমের মধ্যেও আমি ফ্যান অফ করে ভর্তি দুপুরবেলা ভয়েস ওভার দিচ্ছি ঘরের ভেতরে, তাও আবার এতটাই কষ্ট হচ্ছে যে কি বলবো। যাই হোক, এদিকে দেখুন, যে দুটো ফুলদানি এনেছিলাম নতুন, সেগুলো এই ফ্রিজটার ওপরে গুছিয়ে দিলাম। আর যে পুরনো দুটো ছিল, সেগুলোর মধ্যে একটা রেখেছি আর একটা মিষ্টুকে দিয়েছি। যাই হোক, এই যে ফ্রিজের উপরে আমার আরও কিছু জিনিসপত্র থাকে, দুটো বই, একটা ডায়েরি, আর আমার দৈনন্দিন সাজগোজ করার ক্ষেত্রে যে কটা জিনিসের প্রয়োজন, সেগুলো এই ফ্রিজটার ওপরেই রাখি। তো এগুলো জায়গা মতো রেখে দিলাম। এরপর কি সুন্দর লাগছে দেখুন দেখতে, পরিশ্রমের ফল সত্যিই একটু বেশিই সুন্দর। ঘরবার ভালো মতো গুছিয়ে দিয়ে ছাদে ভিডিও আপলোড দেওয়ার পর ওই বাড়িতে চা করতে গেছিলাম। বিশ্বাস করুন, 4 কাপ চা আর 5টা রুটি, এটুকুই করেছি। এরই মধ্যে অবস্থা দেখুন আমার। এত ঘাম কার দেয়? ওহ, পৃথিবীতে মনে হয় কারো এত ঘাম দেয় না। পুরো স্নান হয়ে গেছি, এরপর সত্যি সত্যি স্নানটা করে আসি। বেশ কয়েকটা দিন শ্বশুর বাড়িতে থাকার পর যেদিন বাবার বাড়িতে যাই, সেদিন যেমন মায়ের সাথে অনেক গল্পকাঠি থাকে, বাবার বাড়ি থেকে আসার পর শাশুড়ি মায়ের সাথেও থাকে অনেক গল্পকাঠি। সারাটা দিনে সেই সব গল্পগুজব করার সময় করে উঠতে পারিনি। এই যে এখন সন্ধ্যাবেলা চা মুড়ি কমপ্লিট হলো, আর তারপর স্নান করলাম, আর তারপর বসেছি মায়ের সাথে একটু গল্প করতে, কী কী জিনিসপত্র এনেছি সেগুলো দেখাতে। মাকে এই যে সুতির শাড়িটা দেখাচ্ছি, মায়ের বেশ ভালো লেগেছে। বলছে তাঁতের শাড়ি নিয়ে কি করবে, সেই তো আলমারিতে ভরে রাখবে। যাই হোক, মাকে সব কিছু দেখালাম, মায়ের বেশ ভালোই লেগেছে। তারপর আবার আলমারিতে গুছিয়ে রাখলাম। আর এই যে এখন 1 গ্লাস শরবত নিয়ে বসেছি। ভীষণ ঘাম দিল তো ভাবলাম একটু শরবত খাই। তবে এই সময় বাবা আবার এলো, ধুলাই গেছিলো, তো বাবাকে বললাম, বাবা আপনিই খান তাহলে শরবতটা, আমি আরেক গ্লাস করে খাচ্ছি। এদিকে মিষ্টুর কি হয়েছে আপনাদেরকে একবার দেখাই। বন্ধুরা, বাড়ি ফিরেই মিষ্টুর একটা নতুন লুক। মিষ্টু, তোমার দাঁত ভেঙেছে? কই দেখি দাঁতটা দেখাও। আরো কোনো দাঁত নড়ছে নাকি? নিচেরটা নড়ছে। একটু হাস না মিষ্টু, কত সুন্দর লাগছে তোকে। দাঁতগুলো বের করে হাস। দারুণ লাগছে, দারুণ। আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই। মিষ্টুর প্রথম দাঁত ভাঙা, আরেকবার দেখাও। বাবা ধুলাই থেকে আসার সময় আমার জন্য আর মিষ্টুর জন্য দুটো ব্রেড চপ এনেছিল। সত্যি বলতে এই ছোট ছোট জিনিসগুলো বাবা যে মনে করে আনে, এতে করে আমার ভীষণ খুশি লাগে। নিজেকে মনে হয় এখনও বাচ্চাই আছি, বড় হইনি। যাই হোক, চলুন আজকে এই ব্রেড চপ খেতে খেতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।